প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের 118 পৃষ্ঠার যে দুটি সরল সহ সমীকরণের সমাধান যোগ্যতা, সামঞ্জস্য, অসামঞ্জস্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা বলবো। আর এই অধ্যায়গুলো আসলে ভালো বুঝতে গেলে তোমাদের অবশ্যই ধারাবাহিকভাবে প্রতিটা পার্ট দেখতে হবে। তো অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হচ্ছে যে দুটি সরল সহ সমীকরণের সমাধান একটি হতে পারে, অসংখ্য হতে পারে, আবার কোনো সমাধান নাও থাকতে পারে। তো বিষয়টা কি, আমরা এ যাবৎ কিন্তু লেখচিত্রের মাধ্যমেই দুইটা সহ সমীকরণ সমাধান করা শিখেছি। তো আগের পার্টগুলোতে আমরা দেখিয়েছি যে এরকম লেখচিত্রে যদি দেখি যে আমরা একটা সরলরেখার লেখ আঁকার পরে এরকম হলো, আর একটা সরলরেখার লেখ আঁকার পরে একটা বিন্দুতে কানেক্ট করলো, জয়েন করলো, তাহলে এই বিন্দুর যে স্থানাঙ্কটা, অর্থাৎ এই বিন্দুর যে এক্স এর মান এবং ওয়াই এর মান, সেটি কিন্তু নির্ণেয় সমাধান হয়। এটা একটা প্যাটার্ন ছিল। এর পরবর্তী পার্টে আমরা দেখেছি যে একটা সরলরেখার আমরা লেখচিত্র যখন এঁকেছি, এরকম একটা স্ট্রেট লাইন হয়েছে, আর একটা দ্বিতীয় সরলরেখাটা আঁকতে গেলে দেখা গেছে ওই সরলরেখার উপরেই ওই বিন্দুগুলো, দ্বিতীয় সরলরেখার বিন্দুগুলো পড়েছে। এটাকে বলা হয় সমাপতিত হওয়া। আর তারপরের পার্টে আমরা যেটা করেছি যে 1 নং সমীকরণের আমরা যখন লেখচিত্র এঁকেছি, এরকম একটা স্ট্রেট লাইন বা সরলরেখা এসেছে, আর 2 নং সমীকরণেরটা আঁকতে গিয়ে এরকম আমরা সমান্তরাল সরলরেখা পেয়েছি, যেটা কোনো স্পর্শ করেনি। তো এই সব ক্ষেত্রে যখন দুইটা সরলরেখা স্পর্শ করবে, ছেদ করবে, তখন এটাকে বলা হয় যে একটাই সমাধান আছে এখানে। আবার যখন এরকম হয় যে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা সমাপতিত হয়, তখন বলা হয় যে অসংখ্য সমাধান আছে, অর্থাৎ অনেকগুলো অ্যান্সার। আর যখন এরকম সমান্তরাল হয়, তখন বলা হয় যে কোনো সমাধানই নেই। এই তিনটা বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে। তো এ যাবৎ আমরা যে লেখচিত্রের মাধ্যমে আঁকার পরে তারপরে যে ডিসিশনে আসছি যে আসলে কোনটা একটা সমাধান আছে, নাকি অসংখ্য সমাধান আছে, নাকি সমাধান নেই। কিন্তু এখন আমরা যেটা শিখবো, এটা আমরা সমীকরণ দেখেই কিন্তু বলে দিতে পারবো যে এটা কোন বৈশিষ্ট্যের মধ্যে আছে। তো এসব আমরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে সমাধান থাকার শর্তগুলো বের করার চেষ্টা করি। তো 119 পৃষ্ঠায় চলে আসলাম। এখানে দেখো, এই যে এটা দুইটা পর্যবেক্ষণ আছে, একটা হচ্ছে জ্যামিতিক পর্যবেক্ষণ, আর একটাকে বলা হয় বীজগাণিতিক পর্যবেক্ষণ। আমরা এই দুটো নিয়ে আজকে আলোচনা করব। তো জ্যামিতিক পর্যবেক্ষণটা হচ্ছে যেটা আমরা এখন দেখালাম, যে যখন দুটি সরলরেখায় একটি বিন্দুতে ছেদ করে, তখন সমীকরণ দুটি সমাধান করা যায় এবং একটাই মাত্র সমাধান থাকে, যেটা এই বৈশিষ্ট্যটা যে 1 নং সমীকরণের লেখচিত্রটা এরকম আসছে, 2 নং এরটা এরকম আসছে, একটা বিন্দুতে ছেদ করেছে, তখন বলা হয় যে এর একটাই মাত্র সমাধান আছে এবং সেটা সমাধান করা সম্ভব। যখন দুটি সরলরেখা সমাপতিত হয়, তখন একটি মাত্র সরলরেখাই হয় এবং সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকে। এই যে এই বিষয়টা, যে একটা সরলরেখা এরকম আসছে, দ্বিতীয় সরলরেখার যে লেখচিত্র আঁকতে গেলেও দেখা গেছে ওই বিন্দুর উপরেই বিন্দুগুলো পড়েছে, এটা হচ্ছে সমাপতিত হওয়া। তো সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অসংখ্য সমাধান আছে। তো এই জিনিসগুলো বুঝতে গেলে কিন্তু সম্পূর্ণ লেখচিত্রটা আঁকার পরে আমরা বুঝতে পারি, যেটা অনেক সময় সাপেক্ষ। আর তৃতীয়টা ছিল যখন দুটি সরলরেখা অসমাপতিত কিন্তু পরস্পর সমান্তরাল। এখানে কিন্তু সমাপতিত হয়নি, অসমাপতিত, একটার উপর আরেকটা পড়েনি, কিন্তু সমান্তরাল হয়েছে, তারা কখনো স্পর্শ করেনি। তো এক্ষেত্রে সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান থাকে না বলা হচ্ছে। এই যে এখানে দেখো চিত্রগুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, একটি মাত্র সমাধান থাকবে, সরলরেখা দুটো ছেদ করেছে। আর সরলরেখা দুটি সমাপতিত, একটার উপর আরেকটা পড়ে গেছে, এই যে 2 কালার দিয়ে দেখানো হয়েছে, এটা অসংখ্য সমাধান আছে। আর যখন এরকম সমান্তরাল থাকবে, তখন আমরা বলবো যে এর কোনো সমাধান নেই। তো এটা ছিল জ্যামিতিক পর্যবেক্ষণ। এরপরে আমরা এই বিষয়টাকে বীজগাণিতিক পর্যবেক্ষণের মাধ্যমে দেখব, যে আমরা কিভাবে এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবো। তো এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে লেখচিত্র ছাড়াই কিন্তু আমরা সমীকরণ দেখেই কিছু বৈশিষ্ট্য দিয়ে বলে দিতে পারবো। এবার আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এবার আমরা বীজগাণিতিক পর্যবেক্ষণ দেখব। এখানে বলা হয়েছে a1x প্লাস b1y সমান হচ্ছে c1, আর একটা আছে a2x প্লাস b2y সমান c2। সহ সমীকরণ দুটির x এবং y এর সহগদ্বয় এবং ধ্রুবক পদ তুলনা করেও দুটি সরল সমীকরণের সমাধান যোগ্যতা অর্থাৎ সামঞ্জস্য, অসামঞ্জস্য, তারপরে কয়টি করে সমাধান আছে, এগুলো নির্ণয় করা যায়। এটা হচ্ছে আমরা লেখ কাগজ ছাড়াও করতে পারি। তো এখানে এই যে a1টা, এটা হচ্ছে প্রথম যে সমীকরণ থাকলো, 1 নং সমীকরণ। ধরো আমরা একটা সমীকরণ যদি লিখি, 5x প্লাস 3y সমান ধরলাম যে 10, আনুমানিক একটা ধরলাম। তো এই যে দেখো, আমরা এইখানে যে বলছি a1x প্লাস b1y ইকুয়াল হচ্ছে c হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, যার সাথে কোনো চলক থাকে না। তো এখানে এই যে 3টা হচ্ছে আমাদের b1 এর মান,
হ্যাঁ, আর এই 5টা x এর যে সহগ এটা হচ্ছে a1 এর মান। একইভাবে আমরা যদি আরেকটা সমীকরণ লিখি যে 10x প্লাস হচ্ছে 7y সমান হচ্ছে ধরো যে 20 লিখলাম। তো এখানে এই যে x এর যে 2 নং, এটা ছিল আমাদের 1 নং সমীকরণ ধরো, আর এটা হচ্ছে 2 নং। হ্যাঁ, এইখানে এই যে 2 নং সমীকরণের x এর যে সহগটা এটাকে আমরা বলবো a2, অর্থাৎ এই জায়গাটা আমরা লিখবো a2x প্লাস b2y সমান হচ্ছে c2, আর এটা ছিল c1। তাহলে এইখানে b2 বলতে আমরা এই 2 নং সমীকরণের যে y এর সহগটা অর্থাৎ 7 এটাকে b2 বুঝবো, আর 10টা হচ্ছে আমাদের এই 2 নং সমীকরণের x এর সহগ, এটা হচ্ছে a2, আর c2 হচ্ছে 2 নং সমীকরণের ধ্রুবপদটা। এই হলো বিষয়টা। এখন দেখো এইখানে অনুপাতগুলোর তুলনা করে যদি দেখা যায় যে a1 বাই a2 নট ইকুয়াল টু মানে সমান নয় b1 বাই b2, তাহলে সেক্ষেত্রে দুইটি পরস্পর ছেদী সরলরেখা পাওয়া যাবে, অর্থাৎ লেখচিত্রটা এইরকম হবে। হ্যাঁ, দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করবে, হ্যাঁ, একটা বিন্দুতে, সেক্ষেত্রে এটাকে বলা হয় সমঞ্জস। আর এক্ষেত্রে একটি মাত্র সাধারণ সমাধান আছে। এরপরের শর্ত যেটা আমরা উদাহরণ দেখব, a1 বাই a2 সমান যদি b1 বাই b2 সমান c1 বাই c2 এরকম হয়। এই অনুপাত মানে আসলে ভাগ, একই জিনিস। দুইটি সমাপতিত সরলরেখা, অর্থাৎ এই যে গ্রাফ আঁকলে আমরা যখন দেখি যে একটা সমীকরণের হচ্ছে যে লেখ আঁকার পরে এরকম একটা সরলরেখা আসছে, দ্বিতীয়টারও দেখা গেছে এই সরলরেখার উপরেই বিন্দুগুলো বসছে, এটাকে বলা হয় সমাপতিত। তো এক্ষেত্রে সমঞ্জস, এটাও সমঞ্জস বলা হয়, কিন্তু এটাকে অসংখ্য সাধারণ সমাধান আছে। যখন কোনো সমাধান থাকে না, অর্থাৎ এই যে এই প্যাটার্নের যে সরলরেখা দুটো যখন সমান্তরাল আসে, তো সেই সমান্তরালের ক্ষেত্রে তখন এটাকে অসমঞ্জস বলে, এটার কোনো সাধারণ সমাধান নেই। তো এই অসমঞ্জসের যেটা সেটা হচ্ছে a1 বাই a2 সমান b1 বাই b2, এই দুটো সমান হবে, কিন্তু ধ্রুবপদ যেটা c1 বাই c2 করলে এদের সমান হবে না, সেটার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা ধারণ করবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেমন আমরা ধরো যে একটা উদাহরণ হিসেবে যদি নেই, আসলে 120 পৃষ্ঠা এটা আছে, ওই জন্য ডিটেলস দেখাতে চাচ্ছিলাম না, তারপরে একটু দেখাই। এখানে বলা হয়েছে a1 বাই a2, ধরো আমরা 1 নং একটা সমীকরণ নিলাম 5x প্লাস 7y সমান 10। হ্যাঁ, তাহলে এখানে আমার একটা 2 নং একটা সমীকরণ আমরা নিচ্ছি, যেটা হচ্ছে 8x প্লাস 3y সমান 20, এটা হচ্ছে 2 নং। তাহলে দেখো a1 বাই a2, এইটা হচ্ছে আমাদের a1 আর এইটা হচ্ছে a2, তাহলে a1 বাই a2 হ্যাঁ করলে কত হচ্ছে 5/8, আর b1 বাই b2 এইটা হচ্ছে আমাদের b1 এর মান, হ্যাঁ, আর এটা হচ্ছে b2 এর মান, তাহলে b1 বাই b2 করলে আসছে 7/3। তো এটা কিন্তু সমান না, 5/8 দেখো নট ইকুয়াল হচ্ছে 7/3, তাহলে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। এক্ষেত্রে আমরা এই সমীকরণ দুটো যদি সমাধান করি, তাহলে হচ্ছে আমরা লেখটা এরকম পাবো, সরলরেখা দুটো এরকম একটা বিন্দুতে ছেদ করবে পরস্পর ছেদি, এবং সেক্ষেত্রে এটাকে আমরা বলবো সমঞ্জস, এবং এই সমীকরণ দুটোর একটাই মাত্র সমাধান, সাধারণ সমাধান থাকবে। এরপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আছে, এই যে সবগুলোই সমান হবে, সেক্ষেত্রে আমরা 1 নং সমীকরণটা যদি এইভাবে নিই যে 5x প্লাস হচ্ছে 7y সমান হচ্ছে 20, এটা ধরো যে 1 নং সমীকরণ। তো 2 নংটা আমরা যদি এইভাবে নেই যে এটা ধরো 10x নিলাম, আর এটা নিলাম 14y, আর এটা নিলাম হচ্ছে 40, এটা 2 নং। তো এইটা হচ্ছে আমাদের a1 এর মান, আর এটা a2, এটা b1, এটা b2। তাহলে দেখো a1 বাই a2 হ্যাঁ করলে কি আসছে 5/10। তো এটা কাটাকাটি করলে দেখো 5 দুগুণে 10, অর্থাৎ উপরের একের ভ্যালু আছে, এটাকে হাফ ধরতে হয়, 2 বলা যাবে না। ঠিক একইভাবে আমরা b1 বাই b2 যদি করি, b1 বাই b2 তাহলে হচ্ছে 7/14, হ্যাঁ, এটাও কাটাকাটি করলে 7 কে 7, 7 দুগুণে 14, অর্থাৎ হাফ। একইভাবে আমরা c1 বাই c2 ধ্রুবপদগুলোর যদি তুলনা করি, তাহলে c1 হচ্ছে 20 আর c2 এর মান 40, এটাও যদি আমরা 20 দিয়ে কাটি, 20 দুগুণে 40, দেখো হাফ, সবগুলোই কিন্তু সমান আসছে। তো এই সমীকরণ দুটো আমরা যদি সমাধান করি, তাহলে আমরা দেখব লেখের সাহায্যে যদি করি তাহলে সমাপতিত হবে, অর্থাৎ এই যে একটা সরলরেখার উপর আর একটা সরলরেখার বিন্দুগুলো এই সরলরেখার উপরেই পড়তে থাকবে। হ্যাঁ, এইটাকে বলা হয় অসংখ্য সাধারণ সমাধান আছে এই সমীকরণ দুটোর, অনেকগুলো মান আসবে। আর যখন আমরা এরকম দেখব যে a1 বাই a2 সমান b1 বাই b2 হয়েছে, কিন্তু ধ্রুবপদ দুটোর অনুপাত বা ভাগফল সমান হয়নি, এটা সমান্তরাল সরলরেখা আসবে লেখচিত্রের সাহায্যে করলে, এটার কোনো সাধারণ সমাধান নেই। এই যে এই জায়গাটায় আমরা যদি
20 আর 40 এটা চেঞ্জ করে দেখো এখানে 30 করে দিই। হ্যাঁ, তাহলে আমাদের a1 বাই a2 হাফ, b1 বাই b2 হাফ, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে a1 বাই a2 সমান b1 বাই b2। কিন্তু c1 বাই c2 দেখো 20 ভাগ 30, এই যে 20 ভাগ 30 অর্থাৎ 0 0 কাটলে এটা নট ইকুয়াল টু c1 বাই c2, কেননা এদের অনুপাতটা বা ভাগফলটা আসছে হাফ আর এটা আসছে দেখো 2/3। তো এইসব ক্ষেত্রে এটাকে আমরা এই বৈশিষ্ট্যের মধ্যে ফেলবো। তো এরপরে আমরা 120 পৃষ্ঠায় এখানে একটা জোড়ায় কাজ আছে। নিচে দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো, প্রত্যেক শর্তের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লিখো। এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে 2x + 3y = 7। তো একটি মাত্র সমাধান আছে, হ্যাঁ, অসংখ্য সমাধান আছে আর কোনো সমাধান নেই। এই তিনটা বৈশিষ্ট্যের আলোকে আমাদের এগুলো লিখতে হবে। তো একটি মাত্র সমাধান আছে, এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হতে হবে। সেক্ষেত্রে আমরা দেখো এইটাকে আমরা রাফে একটু লিখে দেখাই। আমাদের সমীকরণটা দিয়েছে ওরা 2x + 3y = 7, এটা হচ্ছে 1 নং। তো এখানে a1 হচ্ছে 2 আর b1 এর মান হচ্ছে 3 আর c1 এর ক্ষেত্রে c1 এখানে প্রয়োজন হয় না, তারপরেও c1 হচ্ছে 7। তো আমাদের একটি মাত্র সমাধান আছে। আমাদের এই শর্তটা যেটা ছিল সেটা হচ্ছে a1 বাই a2 সমান হওয়া যাবে না, নট ইকুয়াল টু b1 বাই b2। তো অসংখ্য উত্তর হতে পারে, এটা যে একটাই উত্তর তা না। তো আমরা দেখো 2 বাই, হ্যাঁ, আমরা আরেকটা সমীকরণ যখন লিখব, ধরো সেটা আমরা যদি এইভাবে লিখি যে 3x + y = 2 লিখলাম, তাহলে এইটা হবে আমাদের তখন a2 মান। আর কিছু নাই মানে এটা একটা 1 ধরতে হয়, এই 1টা হচ্ছে আমাদের b2 মান আর এইটা 2টা হচ্ছে আমাদের c2। তাহলে a1 বাই a2 যদি আমরা করি তাহলে a1 হচ্ছে আমাদের 2 আর a2 হচ্ছে 3। আর এদিকে b1 বাই b2 করলে এখানে b1 হচ্ছে আমাদের 3 আর b2 মান হচ্ছে কত, এখানে 1 আছে, তাহলে 3/1 মানে হচ্ছে 3। তাহলে এটা কিন্তু নট ইকুয়াল টু। আর এখানে c আসলে কনস্ট্যান্টের এটা না দেখলেও কোনো সমস্যা নেই। তো এটাও কিন্তু একটা উত্তর হতে পারে। এরকম অসংখ্য হাজারো উত্তর হতে পারে। আমরা এখানে একটি মাত্র সমাধান আছে ক্ষেত্রে এরকম একটা অ্যান্সার দিলাম যে 3x + y = 2। আর অসংখ্য সমাধান আছে, হ্যাঁ, এই অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমাদের এই সবগুলোর অনুপাত সমান হতে হবে। তো সেইভাবে আমাদের সমীকরণটা সেটিং করতে হবে। তো এইখানে যে এইটা দেয়া ছিল দেখো 2x + 3y, তাহলে 2x + 3y = হচ্ছে 7, এটা 1 নং। তো এখানে a1 মানে হচ্ছে 2 আর b1 এর মান হচ্ছে 3 আর c1 হচ্ছে 7। তো আমরা এমন একটা সমীকরণ ধরো যে এখানে সেটিং করতে চাই। ধরো আমরা আগে লিখে ফেলি যে এখানে যদি আমরা 4x দেই তাহলে দ্বিতীয় সমীকরণটা আমাদের দেখো 4x, তাহলে এখানে a2 এর মান হবে কত, এটা 4। তাহলে a1 বাই a2 করলে 2/4, a1 বাই a2, তাহলে 2/4, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 2 অর্থাৎ হাফ। তো ঠিক একইভাবে এইখানেও আমাদের b1 বাই b2 করেও যেন হাফ আসে সেরকম করতে হবে। তো একটা সহজ বুদ্ধি হলো যে একে যেমন 2 দিয়ে গুণ করেছো একেও 2 দিয়ে গুণ করো, তাহলে হবে অর্থাৎ 6y। হ্যাঁ, ঠিক একইভাবে এই যে সব এটাকেও 2 দিয়ে গুণন, এটাকেও 2 দিয়ে গুণন, এটাকেও 2 দিয়ে গুণ করলে হবে 14। এখন দেখো এখানে b2 এর মান হচ্ছে কত, 6 আর c2 এর মান হচ্ছে 14। এখন আমরা a1 বাই a2 করে হাফ পেয়েছি। ঠিক একইভাবে b1 বাই b2 যদি করি তাহলে b1 হচ্ছে আমাদের 3 আর b2 এর মান 6, এটাও দেখো কাটাকাটি করলে 3 দুগুণে 6 হাফ। c1 বাই c2 করো, c1 বাই c2, c1 ছিল 7 আর c2 এর মান 14, তাহলে এটাও কাটাকাটি করলে 7 দুগুণে 14 হাফ। তাহলে এইরকম একটা সমীকরণ আমরা সেটিং করতে পারি। তুমি চাইলে এটাকেও 3 দিয়ে গুণন, এটাকেও 3 দিয়ে গুণন, এটাকেও 3 দিয়ে গুণন, মানে একই সংখ্যা দিয়ে গুণ করলেই এই প্যাটার্নটা পাওয়া যায়। তো এখানে আমরা দিচ্ছি 4x + 6y = হচ্ছে 14। আর এই যে থার্ড যে প্যাটার্নটা ছিল যেটার কোনো সমাধান নেই বলা ছিল, হ্যাঁ, এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে a1 বাই a2 আর b1 বাই b2 অনুপাতটা সমান হবে, কিন্তু ধ্রুবপদের অনুপাতটা ভিন্ন হতে হবে, তাহলেই এই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যাবে। তো আমরা দেখো এখানে যদি এইভাবে দেই, এটা দিয়েও করা যেত। আমরা 4x + 6y = জাস্ট এই সংখ্যাটা যদি চেঞ্জ করে দিই তাহলেও কিন্তু এটা হয়ে যাবে। তো আমরা এরকম একটা দিচ্ছি 2x +
3y সমান হচ্ছে 9। তো এইটা হচ্ছে a2 আর এটা হচ্ছে b2। হ্যাঁ, তাহলে আর এইটা আমাদের a1। তো আমরা যদি a1 বাই a2 করি তাহলে হচ্ছে 2 বাই 2, তাহলে 2 2 কাটা গেলে এটা 1 হচ্ছে। ঠিক একইভাবে আমরা b1 বাই b2 যদি করি তাহলে b1 হচ্ছে আমাদের 3 আর b2 এর মান হচ্ছে 2 নং সমীকরণের y এর সহগ অর্থাৎ 3 3 3 কাটলে এটা 1 হয়। কিন্তু আমরা c1 বাই c2 যদি করি, c1 আছে 7 আর c2 এর মান দেখো 9, এটা কিন্তু এদের সমান হলো না। এই ক্ষেত্রেই কোনো সমাধান নেই, অর্থাৎ লেখচিত্রের সাহায্যে করলে এটা সমান্তরাল সরলরেখা আসবে। আচ্ছা, এরপরে এই 2 নম্বর আরেকটা এখানে সমীকরণ দেওয়া হয়েছে, এদেরও আমাদের এইভাবে করতে হবে। তো এখানে একটা চালাকি করা হয়েছে যে এক্সটা পরে দিয়ে ওয়াইটা আগে দেওয়া হয়েছে। তো এটা তোমরা রাফলি যদি একটু সাজিয়ে লেখো তাহলে সুবিধা হবে। -4xটা দেখো আগে লিখে নাও, আর প্লাস ওয়াইটা ওয়াইয়ের আগে কিন্তু প্লাস ধরতে হবে 2। হ্যাঁ, এখন একটি মাত্র সমাধান আছে, সেই নিয়মে যদি আমরা যাই তাহলে আমাদের যে শর্ত ছিল একটি মাত্র সমাধানের ক্ষেত্রে a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2 হতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে বিভিন্ন দিতে পারি, সমস্যা না। এটা হচ্ছে আমাদের a1 -4, আর এইখানে b1 এর মান হচ্ছে এখানে 1 ধরতে হবে একটা 1, আর c1 হচ্ছে আমাদের এখানে c1 দরকার হয় না 2। তাহলে আমাদের যেটা শর্ত হবে a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2। হ্যাঁ, তো আমরা ধরো এখানে 5x দিলাম প্লাস 2y দিলাম সমান 4। তো এই যে এইখানে 5x যেটা আমরা লিখলাম 5x প্লাস 2y সমান 4, এখানে a2 হচ্ছে আমাদের 5 আর b2 এর মান হচ্ছে এটা 2 আর c2 এর মান হচ্ছে 4। তাহলে আমাদের এখানে দেখো একটি মাত্র সমাধানের আছে ক্ষেত্রে a1 বাই a2, তাহলে a1 বাই a2, তাহলে a1 হচ্ছে -4 বাই a2 এর মান হচ্ছে 5। হ্যাঁ, এটা b1 বাই b2 করো, b1 বাই b2, b1 হচ্ছে 1, b2 হচ্ছে এই যে অনুপাতটা কিন্তু সমান হয়নি। আর এই দুটোর ক্ষেত্রে আমাদের ধ্রুবপদ বা c1 c2 প্রয়োজন হয় না। সো এটা আমাদের কারেক্ট আছে। অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমাদের সবগুলোই সমান হতে হবে। তো ওই যে আগের যে বুদ্ধিটা দিলাম সেইভাবে তোমরা এটা সলভ করতে পারো। সেক্ষেত্রে দেখো একেও একই সংখ্যা দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, তাহলে -8x। তারপর ধরো একেও 2 দিয়ে গুণ করো প্লাস 2y, একেও 2 দিয়ে গুণ করো 4। হ্যাঁ, এতে কি হবে দেখো, আমাদের এই সমীকরণটা আমরা যদি লিখি -8x প্লাস 2y ইকুয়াল 4, আর এটা তো আছেই। হ্যাঁ, তাহলে এখানে a2 এর মান হচ্ছে আমাদের -8 আর b2 হচ্ছে এই y এর সহগটা 2 আর c2 হচ্ছে 4। তো এখন দেখো a1 বাই a2 যদি আমরা করি তাহলে a1 ছিল -4 আর a2 এর মান ছিল -8। তো মাইনাস মাইনাস কেটে যায় আর এটা 4 দুগুণে 8 অর্থাৎ হাফ। তারপরে b1 বাই b2 যদি করি, b1 ছিল আমাদের 1 আর b2 এর মান আমাদের এখানে 2, এই যে হাফ চলে আসছে। c1 বাই c2 যদি করি, c1 ছিল আমাদের কত 2 আর এইখানে c2 এর মান হচ্ছে 4, তাহলে 2/4, এটাও যদি কাটাকাটি করো হাফ আসছে। তাহলে এটা আমাদের কারেক্ট আছে। আর কোনো সমাধান নেই। হ্যাঁ, এইটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে a1 বাই a2 আর b1 বাই b2 এইটা সমান হতে হবে। তো আমরা এই যে এই দুটো কিন্তু একই রাখতে পারি বা তোমরা চেঞ্জও করতে পারো, হয়তো 3 দিয়ে গুণ করলে দুটোকেই। হ্যাঁ, তাহলে -8x প্লাস 2y আর c2টা আমরা চেঞ্জ করে এখানে ভিন্ন কোনো একটা সংখ্যা দিলেই আমাদের চলে আসবে। ধরো এটা আমরা 5 দিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন কিন্তু আমরা দেখব যে এখানে a1 বাই a2, a1 বাই a2 যদি করো, এই যে a1 বাই a2 করা আছে এই যে হাফ, তারপরে b1 বাই b2 এটাও হাফ, কিন্তু c1 বাই c2 কিন্তু এখন ভিন্ন হয়ে যাবে। c1 এখানে হচ্ছে 2 আর এখানে 5, 2/5 এটাই হয়ে যাবে। এরপরে আমরা এই সমীকরণটা দেখি, একইভাবে আমরা করতে পারবো। একটি মাত্র সাধারণ সমাধান আছে। তো আমরা এখানে যদি 2x একটা দেই প্লাস 5y ইকুয়াল 1, হ্যাঁ, তাতে করে কি হবে, a1 বাই a2 করো, a1 বাই a2, তাহলে -2/2 কাটাকাটি গিয়ে -1 থাকবে। হ্যাঁ, নট ইকুয়াল দেখো b1 বাই b2 5/5, এটা +1 আসবে, তখনই কিন্তু এটা ইকুয়াল হবে না এবং সেক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে।
আর অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমাদের সবগুলো সমান করতে হবে। এক্ষেত্রে আমরা এই যে একই সংখ্যা দিয়ে গুণ করলেই জিনিসটা চলে আসবে। অর্থাৎ 2 দিয়ে যদি গুণ করি -4x, একে যদি 2 দিয়ে গুণ করি প্লাস 10y, আর এইটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 16। আর কোনো সাধারণ সমাধান নেই, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমরা কিন্তু ঠিক রাখতে পারি। তাতে করে আমাদের a1 a2 এটা অনুপাতটা ঠিক থাকবে, অর্থাৎ -4x প্লাস 10y, আর এই সংখ্যাটা জাস্ট চেঞ্জ করে যদি আমরা 20 বা অন্য যে কোনো একটা সংখ্যা দিই তাহলে কিন্তু এটা এই শর্তে চলে আসবে। কোনো সমাধান নেই, অর্থাৎ a1/a2 সমান b1/b2 থাকবে, কিন্তু c1/c2টা নট ইকুয়াল হবে। আচ্ছা, এরপরে লাস্ট একটা সমীকরণ দেওয়া হয়েছে। তো এটার একটি মাত্র সমাধানের ক্ষেত্রে আমরা দেখো এখানে যদি এইভাবে নেই যে x - y, হাজার উত্তর করা যাবে, সমান 2। হ্যাঁ, তাহলে এখানে a1/a2 করো, তাহলে 3/1, এখানে 1 ধরতে হবে, 3/1 মানে 3। তারপরে b1/b2 করো, b1 হচ্ছে 6/5 ভাগ এখানে 1, তাহলে 6/5, এখানে নট ইকুয়াল হয়েছে, তার মানে হয়ে গেছে এটা। আর অসংখ্য সমাধানের ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সবগুলো আমাদের ইকুয়াল করতে হবে, অর্থাৎ একই সংখ্যা দিয়ে গুণন, এই থিমটা। হ্যাঁ, তো একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে দেখো যে কোনো সংখ্যা দিয়ে গুণ করবে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে। 2 দিয়ে গুণ করলে এটা হবে 6x, একে 2 দিয়ে গুণ করলে গুণটা উপরে পাবে, অর্থাৎ 12/5y, আর একে 2 দিয়ে গুণ করলে 4। আর এইটাতে আমরা দেখো ওই একই, এই দুটো একই রাখলাম আগের মতোই, 6x মাইনাস 12/5y, জাস্ট আমরা ধ্রুবপদটা চেঞ্জ করে দিলাম, 7 বা অন্য যে কোনো একটা সংখ্যা লিখলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। তবে তোমাদের এই 5.4-এর এই ছকটা কিন্তু খুবই জরুরি, আমরা বলবো এটা সবসময় তোমাদের মাথায় রেখে চলতে হবে। ধন্যবাদ।